বৃষ্টি ভেজা এক গভীর কালো রাতে তিন বন্ধুর আড্ডা বসে। আর সেই আড্ডায় সময় কাটানোর জন্য একে একে তিন বন্ধুই নিজের মতো করে তিনটা গল্প শোনায়, যার প্রত্যেকটা গল্পই ছিল লোভ আর রহস্যে ঘেরা। কিন্তু একটা পর্যায়ে মজার ছলে বলা এই গল্পের রহস্যে তারা নিজেরাই আটকে যায়। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ আর ভিন্নধর্মী একটা মুভি ভূতপূর্বের কথা, যার প্রত্যেকটা মোড়ে মোড়ে আছে দারুণ সব সাসপেন্স আর টুইস্ট। আর শেষের টুইস্ট তো আপনাদের কল্পনারও বাইরে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুটা হয় বৃষ্টিস্নাত এক রাত থেকে, যেখানে বিভূতিভূষণ চক্রবর্তী তার নিজ বাড়িতে বসেছিল। বৃষ্টি ভেজা রাতে বিভূতিভূষণ চক্রবর্তী গল্প করার জন্য দুইজন লোককে তার বাড়িতে রেখেছিল। তাদের মাঝে একজন ছিল নীলকণ্ঠ হালদার আর অন্যজন ছিল শশীধর চক্রবর্তী। কিছুক্ষণের মধ্যেই তারা দুইজনই হাজির হয় বিভূতিভূষণের বাড়িতে। বিভূতিভূষণ নীলকণ্ঠকে একটা গল্প শোনাতে বলে। নীলকণ্ঠ তখন তাদেরকে প্রশ্ন করে, তার আগে আপনারা বলুন আপনারা বিবাহিত কিনা। এটা শুনে শশীধর আর বিভূতিভূষণ দুজনেই একটু হাসে। নীলকণ্ঠ তখন বলে, আসলে আমার গল্পে নারী চরিত্রের ব্যাপারে বলবো, তা আপনাদের মতো ব্যাচেলরদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। শশীধর হেসে জবাব দেয়, স্ত্রী চরিত্র বোঝার জন্য বিয়ে করার প্রয়োজন পড়ে না। বিভূতিভূষণ এবার নীলকণ্ঠকে তার গল্প শুরু করতে বলে আর বলে, আজকের এই আড্ডার পেছনে একটা বিশেষ উদ্দেশ্যও আছে। নীলকণ্ঠ এরপর তার গল্প শুরু করে। সে বলে, 10 বছর আগে আমার ফুলেশ্বরে পোস্টিং হয়েছিল। সেখানকার পোস্টমাস্টারের কাছ থেকে আমি এই গল্পটা শুনেছিলাম। এরপর সিন সেখান থেকে শিফট হয় ফ্ল্যাশব্যাকে, আর আমাদেরকে ফণীভূষণকে দেখানো হয়। নিঃসন্তান লোহা ব্যবসায়ী দুর্গাচরণ সাহার একমাত্র ভাইপো ফণীভূষণ সাহা। ফণীভূষণ আগে বিদেশে থাকতো। বিদেশ থেকে ফিরে ফণীভূষণ নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করেন, যার নাম মণি মল্লিকা। মেয়েটা ছিল ভীষণ সুন্দরী। ফণীভূষণ তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত। স্ত্রীকে খুশি করার জন্য সে সব কিছুই করত। ফণীভূষণের বাবা মা মারা যাওয়ার পর তার কাকা কাকি তাকে বড় করেছে। কিন্তু ফণীভূষণ তার পিতৃপুরুষের ভিটা আর ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায়ের জন্য এই বাড়ি থেকে ফুলেশ্বরের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে চলে যাওয়ার আগে তার কাকির সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চায়। তার কাকি তখন তাকে বলে, তোমাকে আমি বড় করেছি, বিলেতে পড়তে পাঠিয়েছি। বিলেত থেকে ফিরে নিজের পছন্দের মেয়েকে বিয়েও করেছ। নিজের 7 পুরুষের ব্যবসা ছেড়ে এখন আলাদা বিজনেস শুরু করেছ। তবে নিজের বসত বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? ফণীভূষণ বলে, আসলে নতুন ব্যবসা তো, কাছে থেকে না দেখলে ক্ষতি হতে পারে, এজন্যই যেতে হবে। আমরা ফুলেশ্বরের বাড়িটাতে উঠেছি, সেটাও তো আমাদেরই বাড়ি। আমি ওই বাড়িটা মেরামত করেছি। ফণীর কাকি বলে, আমি শুধু তোমাকে একটাই কথা মনে করিয়ে দিতে চাই। তুমি মনে রেখো, তুমি এই বংশের একমাত্র বংশধর। তাই ব্যবসার সাথে সাথে তোমার বংশের বেড়িটাও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তোমার উপরেই বর্তায়। ফণীভূষণ বলে, হ্যাঁ নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। এরপর ফণীভূষণ সেখান থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে ওঠে। তার গাড়িতে তার স্ত্রী মণিমল্লিকাও বসেছিল। মণিমল্লিকা সুন্দরী হলেও তার কিছুটা মানসিক সমস্যা ছিল। মণি ফণীভূষণের কাকিকে একদম পছন্দ করত না, এজন্য সে তার সঙ্গে দেখা করতেও ভেতরে যায়নি। মণি তার গহনাগুলোকে খুব ভালোবাসত। সে তার হাতে গয়নার সব বাক্স একদম আগলে রেখেছিল। ফণীভূষণ ওই বাড়ি থেকে বেরিয়ে আসার পর মণি অনেক নিশ্চিন্ত হয়। ফণীভূষণ মণিকে জিজ্ঞেস করে, তুমি খুশি তো? তোমার ভালো লাগছে তো? মণি বলে, হ্যাঁ, খুব ভালো লাগছে। এরপর ফণীভূষণ মণিকে নিয়ে তাদের ফুলেশ্বরের বাড়িটাতে পৌঁছে যায়। বাড়ির কেয়ারটেকার ভগীরথ তাদেরকে বাড়িটা ঘুরে দেখাতে থাকে আর ফণীভূষণের বাবা মায়ের ব্যাপারে বলতে থাকে। কিন্তু মণি এসব শুনতে একদমই ইন্টারেস্টেড ছিল না, যার কারণে সেখানে থাকা একটা ঘরে সে ঢুকে যায়। ঘরটা ছিল ফণীভূষণের মায়ের। ঘরটা অনেক সুন্দর করে সাজানো ছিল। জানালার পাশে একটা শান্ত নদী। ঘরটাতে ফণীভূষণের মায়ের একটা পোর্ট্রেট ছবিও ছিল। ফণীভূষণের মায়ের গলায় ছিল হীরা খচিত একটা হার, আর ছিল গা ভর্তি গহনা, যেন কোনো প্রাসাদের রাজরানী। ফণীভূষণের বাবা বিয়ের উপহার হিসেবে তার মাকেই বাড়িটা দিয়েছিলেন। ফণীভূষণ এরপর তার মায়ের রুমে এসে মণিকে জিজ্ঞেস করে, তোমার এখানে ভালো লাগছে তো? মণি জবাবে বলে, এখানে অনেক শান্তি, আর এই জায়গাটাও অনেক সুন্দর। আমি এই ঘরটাতেই থাকবো। ফণী বলে, অবশ্যই, তুমি এই বাড়ির মহারানী, এখানে সবাই তোমার হুকুম তামিল করবে। মণি তখন বলে, তাহলে ভগীরথকে বলে তোমার মায়ের এই ছবিটা এই ঘর থেকে সরিয়ে দাও। কিন্তু ফণীভূষণ এতে কিছুটা আপত্তি করে। কিন্তু মনির খুশির কথা চিন্তা করে পরবর্তীতে সে রাজি হয়ে যায়। ফণীভূষণ ভাবে মনি জানালার পাশে বসে তার অফিস থেকে ফেরার অপেক্ষা করবে, কিন্তু মনির এসবে কোনো ইন্টারেস্ট ছিল না। ফণীভূষণ মনির জন্য সবকিছু করতে রাজি ছিল। সিনের পর প্রেজেন্টে আসেন। গল্পে ফণীভূষণ ক্যারেক্টারটা অনেক দুর্বল ছিল, যা শুনে শশী হেসে বলে, ফণীভূষণ তো অনেক দুর্বল, কিন্তু নীলকণ্ঠের এখানে আলাদা রায় ছিল, যার ফলে তাদের দুজনের মধ্যে কিছুটা তর্ক হয়।
বিভূতিভূষণ তাদেরকে থামিয়ে নীলকণ্ঠকে আবার তার গল্প কন্টিনিউ করতে বলে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফণিভূষণের বাড়িতে একটা সাদা টিয়া পাখি ছিল। মণি সেই টিয়া পাখির সঙ্গে কথা বলতো। মনির চেহারায় তখন এই বাড়ির মালকিনের একটা ঝলক লক্ষ্য করা যায়। এদিকে ফণিভূষণের অফিসে মনির কাজিন মধুসূদন আসে। মধুসূদন কিছুদিন আগেই ফণিভূষণের অফিসে জয়েন করেছিল। ফণিভূষণ তাকে ম্যানেজারের সঙ্গে কাজ করতে বলে। ম্যানেজারেরও বেশ বয়স হয়ে যাচ্ছিল, তাই তার এখন একটা ভরসার লোকের দরকার ছিল। ওদিকে ফণিভূষণও তার কাছ থেকে কিছুটা অব্যাহতি চাচ্ছিল, কারণ সে মনির সঙ্গে বেশি সময় কাটাতে চায়। কিছুক্ষণ পরে ফণিভূষণের কাছে কলকাতা থেকে একটা পার্সেল আসে। ফণিভূষণ সেটা মনিকে গিফট করার জন্য অর্ডার করেছিল। ফণিভূষণ অফিস থেকে বাড়িতে গেলে সে ঘরের ভেতরে মনিকে সেতার বাজিয়ে গান গাইতে দেখে। ফণিভূষণকে ঘরে দেখে মনি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? ফণিভূষণ তাকে বলে, আমার শালা মধুসূদন খুব তাড়াতাড়ি কাজ শিখে নিয়েছে, তাই আমি এখন থেকে মাঝে মধ্যেই ওর ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুপি চুপি বাড়িতে চলে আসবো। আর চুপি চুপি না আসলে তো তোমার এত সুন্দর গানও শুনতে পেতাম না। ফণিভূষণ এরপর মনিকে তার গিফটটা দেয়। মনি গিফট দেখে সেটা ফণির হাত থেকে কেড়ে নিয়ে অন্যদিকে চলে যায়। ফণি মনির জন্য একটা নতুন শাড়ি আর গহনা নিয়ে এসেছিল। মনি সেই শাড়ি আর গহনা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে ফণি মনির সঙ্গে কথা বললেও সে পাত্তাই দেয় না। ফণিভূষণ মনিকে ওই শাড়ি আর গহনা পরে তার নতুন ফ্যাক্টরির উদ্বোধনে যেতে বলে, কিন্তু মনি তার কোনো কথা না শুনে শাড়ি আর গহনা নিয়ে ঘরে চলে যায়। ফণির এই বিষয়টা একদম ভালো লাগে না, কিন্তু সে তো মনিকে অসম্ভব ভালোবাসত, যার কারণে সে তাকে কিছুই বলে না। ফণি মন খারাপ করে একা একা বাইরে বসে থাকে। দেখতে দেখতে বেলা গড়িয়ে রাত হয়ে যায়। রাত হয়ে গেলেও সে বাইরেই বসে থাকে, তবে সেদিকে মনির কোনো পাত্তাই ছিল না। রাতের বেলা মনি গা ভর্তি করে সমস্ত গহনা আর ওই নতুন শাড়িটা পরে ফণির সামনে দিয়ে ঘরে আসে। ফণি তার ঘরে এলে মনি তাকে তার মায়ের পেন্টিংয়ের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায়। মনি আসলে বোঝাতে চাইছিল যে সেও তার শাশুড়ির মতোই এখন মহারানী সেজেছে, এখন সেই এই বাড়ির মহারানী। ফণি তখন তার মায়ের ব্যাপারে মনিকে বলে, মা আজও এই বাড়ির মহারানী, যেমন তার রূপ তেমনই তার ব্যক্তিত্ব। আমার তো জানা নেই, তবে কাকিমার মুখে শুনেছি, কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটে। মনি ফণির কোনো কথাই কানে তোলে না। মনি তো শুধু এই পেন্টিংয়ে ফণির মায়ের গহনাগুলোই দেখছিল। মনি ফণিভূষণকে বলে, আমার এমন গহনা নেই, আমার কাছে যা ছিল তাই পড়েছি। মনির চোখ আটকে ছিল ফণিভূষণের মায়ের গলায় থাকা হীরা খচিত এই নেকলেসটার দিকে। মনি এই গহনাটা চাইলে ফণিভূষণ তাকে বলে, আমার ব্যবসাটা একটু দাঁড়ালেই আমি এই নেকলেস তোমাকে এনে দেব, আমি তোমায় সোনায় মুড়িয়ে দেব, তুমি শুধু অভিমান করো না। শুধু মনে রেখো, আমরা সবাই তোমাকে ভালোবাসি, আমরা সবাই চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এটা শুনে মনি কিছুটা উত্তেজিত হয়ে যায় আর বলে, আমি জানি আমাকে কেউ পছন্দ করে না, আমি ওই বাড়িতে আর কখনো ফিরে যাব না, আমি একদম সুস্থ আছি। আসলে আমার এত গহনা তো, এই জন্যই আমাকে কেউ পছন্দ করে না। মনি তার গহনাকে এত ভালোবাসত যে নিজের গহনা নিয়ে সে ইনসিকিউর ফিল করতে শুরু করে। ফণিভূষণ মনিকে বোঝায় যে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই তোমার ইচ্ছে মতো থাকবে। এরপর সে মনিকে জড়িয়ে ধরে তাকে কমফোর্ট করার চেষ্টা করে, এতে মনিও কিছুটা শান্ত হয়। সিন প্রেজেন্টে আসে। নীলকণ্ঠ বলে, প্রেমিকা বা স্ত্রীর আলিঙ্গনে একজন পুরুষ মানুষের শরীরে জীবনী শক্তি প্রবাহিত হয়। তবে দুঃখের বিষয় সেই সব রকম সৌভাগ্য থেকে বঞ্চিত ছিল ফণিভূষণ। ভালোবাসা মরীচিকা নয়, তবে মরীচিকাকে ভালোবাসা ভেবে যারা মোহে পড়ে যায় তাদের যা ভাগ্য, সেই দিকে এগিয়ে চলছিল ফণিভূষণ। এই জীবনের চক্রের মাঝে একদিন হঠাৎ শনি হাজির হলো ফণিভূষণের জীবনে। সিন তখন আবারও ফিরে যায় ফণিভূষণের দিকে। ফণিভূষণের এই নতুন ব্যবসায় প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল, যার কারণে তার এখন অনেক টাকার দরকার ছিল। ফণিভূষণ আজও তাড়াতাড়ি বাড়ি ফেরে। মনি আজও গান গাইছিল। সে ফণিভূষণকে দেখে তার গান থামিয়ে দিয়ে ফণিভূষণকে পাত্তা না দিয়ে ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। ফণিভূষণ মনির কাছে গিয়ে বলে, আমার কলকাতা যেতে হবে, খুবই জরুরি দরকার, কিন্তু মনি এতে কোনোই রিয়াক্ট করে না। ফণিভূষণ ইতস্তত বোধ করে মনিকে বলে, আমার তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে, আমি একটা ঝামেলায় পড়েছি, আমার নতুন ব্যবসায় অনেক টাকা ঋণ হয়ে গেছে। ঋণের কথা শুনে মনি ভয় পেতে থাকে যে ফণিভূষণ যেন তার গহনাগুলো না চেয়ে বসে, কিন্তু তার এই ভয়টাই সত্য হয়ে যায়। ফণিভূষণ মনির কাছে তার গহনাগুলোই চেয়ে বসে। মনি গহনাগুলোর কথা শুনে উত্তেজিত হয়ে গিয়ে তার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, যাতে ফণি তার থেকে তার গহনাগুলো কেড়ে নিতে না পারে। ফণিভূষণ দরজায় বাইরে দাঁড়িয়ে বলতে থাকে সে এক্ষুনি কলকাতা চলে যাবে, তার গহনা লাগবে না, কিন্তু মনি তার গহনাগুলো লুকোতে ব্যস্ত হয়ে যায়, যার কারণে সে ঘর থেকেই বের হয় না। ফণি এরপর নিরাশ হয়ে কলকাতায় চলে যায়। ফণি চলে যাওয়ার পর মনি ঘর থেকে বের হয়ে ভগীরথের কাছে যায় আর তাকে বলে, কাল মধুসূদনকে বাড়িতে ডেকে পাঠাবেন, বলবেন আমার জরুরি দরকার আছে।
মণি তার গহনা নিয়ে এতটাই ইনসিকিউর ফিল করছিল যে পরদিন মধুসূদন এলে মণি তাকে আজই তার বাড়িতে পৌঁছে দিতে বলে। এমন হঠাৎ বাড়িতে ফেরার কথা শুনে মধুসূদন তাকে এর কারণ জিজ্ঞেস করলে মণি বলে, ফণীভূষণের এখন আমার গহনার উপর নজর পড়েছে, ও আমার গহনাগুলো কেড়ে নেবে। গহনার কথা শুনে মধুসূদনের চোখ চকচক করে ওঠে। মধুসূদন বলে, তাহলে ওই কেয়ারটেকারের কি করবে? মণি জানায় যে আজ শনিবার, সে বাড়িতে থাকবে না। মধুসূদন এরপর রাজি হয়ে যায় আর বলে, আজ রাতে আমি নদীতে নৌকা নিয়ে তৈরি থাকবো। কিছুক্ষণের মধ্যেই ভগীরথ চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। রাতের বেলা মধুসূদন নদীর ধারে নৌকা নিয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মণি সেখানে আসে। মণি ফণীর দেওয়া সেই নতুন শাড়িটা পরেছিল আর তার সমস্ত গহনাগুলো গায়ে পরে নিয়েছিল। মণি এরপর মধুসূদনের সঙ্গে নৌকায় গিয়ে বসে। পরদিন ফণীভূষণ কলকাতা থেকে ফিরে এসে মণিকে আর খুঁজে পায় না। সে সেখানে মণির গহনার বাক্সগুলো ফাঁকা পড়ে থাকতে দেখে। মণি ঘরে একটা চিঠি লিখে রেখে গিয়েছিল। তার এভাবে চলে যাওয়াটা ফণী কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে সে অনেক ভেঙে পড়ে আর নেশা করতে শুরু করে। ফণীভূষণ ভগীরথকে মণির বাপের বাড়ি খোঁজ নিতে পাঠিয়েছিল। ভগীরথ এসে ফণীকে জানায় যে মণি তার বাপের বাড়িতে যায়নি, আর সেখানে সে মধুসূদন নামেও কাউকে চেনে না। স্থলপথে জলপথে পুলিশ মণিকে খুঁজছে, কিন্তু কোনো খোঁজ নেই। এটা শুনে ফণী অনেক আপসেট হয়ে যায়। এত চেষ্টা করেও মণিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই রাতে মণি যেন সেই অন্ধকারেই মিলিয়ে গেছে। পরদিন সকালে মণির কাছে একটা পার্সেল আসে। ওই পার্সেলটাতে সেই হীরা খচিত নেকলেস ছিল যেটা মণি তার কাছে চেয়েছিল, কিন্তু এখন তো মণি তার কাছে নেই, যার কারণে ফণী সেই গহনার বাক্সটা পাশেই ফেলে রাখে। এরপর থেকে ফণী প্রতি রাতে মণিকে স্বপ্নে দেখতে শুরু করে। সে এতটাই ট্রমাটাইজড হয়ে গিয়েছিল যে সে মণির উপস্থিতি টের পেত তার ঘরে। এক রাতে সে দেখে মণি ফিরে এসেছে। মণির গায়ে তার দেওয়া সেই শাড়িটা ছিল। ফণী তাকে দেখে অনেক খুশি হয়। মণি তার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে রেখেছিল। ফণী মণিকে ইশারায় ডেকে বাইরে যেতে বলে। ফণী এতদিন পর মণিকে পেয়ে তার পেছন পেছন যেতে থাকে। ফণীর হাতে সেই নেকলেসটাও ছিল। মণি ফণীকে ডেকে নদীর কাছে নিয়ে যায়। এরপর মণি মাঝ নদীতে নেমে ফণীকে ডাকতে শুরু করে। ফণী তখন একটা ঘোরের মধ্যে ছিল। সে মণির ডাকে সাড়া দিয়ে নদীতে নেমে চলে যায় মণির কাছে। আর তখন মণি তার মুখের ঘোমটা সরায়। ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসে মণির ভয়ানক এক কঙ্কাল, গায়ে মণির সমস্ত গহনা। এটা দেখে ফণীর তৎক্ষণাৎ ঘোর কাটে। এরপর সিন এখানে কাট হয়ে যায়। সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। নীলকণ্ঠের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। গল্প শেষ করে নীলকণ্ঠ বিভূতিভূষণকে প্রশ্ন করে, আত্মারা যদি নির্লোভ হয় তাহলে মণি ফিরে এসেছিল কেন? বিভূতিভূষণ জবাবে বলে, মণির আত্মা মুক্তি পায়নি। ফণীভূষণের মণির প্রতি যে দৃষ্টিভঙ্গি ছিল, মণির আত্মা সেই রূপেই ফিরে এসেছিল। এরপর শশীধর বলে, যার ইনভাইটেশনে আমরা এখানে এসেছি, এবার তাহলে তার গল্প শোনা যাক। এটা শুনে বিভূতিভূষণ বলে, নিজেকে নিয়ে বলার মতো আমার বিশেষ কিছু নেই, তবে একজনের গল্প আমি বলতে পারি, যার সাথে আমার জীবনের অনেক মিল। একদম ছোটবেলা থেকেই তন্ত্র সাধনার প্রতি আমার বেশ মোহ ছিল। আমার জন্ম মুহূর্তে নাকি উল্কাপাত হয়েছিল। সেদিনই হয়তো আমার নিয়তি নির্ধারিত হয়ে গিয়েছিল। হুগলির শ্যানাল পরিবারে আমার দাদার যাতায়াত ছিল। সেই সূত্রে একবার আমিও সেখানে গিয়েছিলাম। পরদিন স্থানীয় এক দোকানে তারানাথ নামের এক ভদ্রলোকের সঙ্গে আমার দেখা হয়। তারানাথই আমাকে সেই গল্পটা বলেছিল। তারানাথ বলেছিল যে এক রাতে মহাশ্মশানের এক অদ্ভুত স্বপ্ন দেখেছিল, যেখানে লাশ পোড়ানো হচ্ছিল। সেখানে একটা গাছের ডালে একটা লাশ উল্টো হয়ে ঝুলেছিল। এখান থেকে সিন শিফট হয় আর তারানাথকে দেখানো হয়। তারানাথের মনে জেদ ছিল যে সে তন্ত্রসিদ্ধ সন্ন্যাসী হবে, কিন্তু গুরু কোথায় পাবে? তখন তার স্বপ্ন থেকেই সে ক্লু পেয়ে নিয়তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্রায় 1 সপ্তাহ হাঁটার পর সে এসে পৌঁছায় বীরভূমের একটা গ্রামে। সেখানে গিয়ে সে জানতে পারে যে অজয় নদীর ধারে এক পাগলি এসেছে। সেখানে অনেকেই বলে যে এই পাগলি নাকি তান্ত্রিক, সে মরা খায় আর তার বয়সও 500-র বেশি। তারানাথ এসব শুনে সিদ্ধান্ত নেয় যে সে ওই পাগলির কাছেই তন্ত্রসিদ্ধ হবে। এজন্য সে শ্মশানে যায় ওই পাগলির সঙ্গে দেখা করতে। সেখানে ওই পাগলিকে মাটিতে শুয়ে থাকতে দেখে সে। তারানাথ তাকে মা বলে ডাকতেই পাগলিটা উঠে বসে। তারানাথ তাকে বলে, আমাকে তোমার শিষ্য করে নাও না মা। এক সাধু আমায় বলেছে যে আমার মধ্যে বিশেষ ক্ষমতা আছে, আমি সাধনা করতে চাই। তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু পাগলি উঠে তারানাথকে লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারানাথও তো হাল ছাড়ার পাত্র নয়। সেই রাতে তারানাথ আবার শ্মশানে যায়। সেখানে সে গাছতলায় কিছু মশাল জ্বলতে দেখে। পাগলি তাকে দেখে বলে, তুই এখানে আবার এসেছিস? তারানাথ তার পায়ে ধরে তাকে দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলে পাগলি তাকে একটা লাথি মারে। তারানাথ এরপর ঠিক করে যে সে কাল সকালে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু তখনই হঠাৎ সে তার সামনে সেই পাগলিকে দেখতে পায়। পাগলি তাকে বলে, রাগ করেছিস? লাথিটা কি খুব জোরে লেগেছে? কাল সকালে আসিস। তখনই তারানাথের ঘুম ভাঙে। তারানাথ উঠে দেখে লাঠিটা কি খুব জোরে লেগেছে? কাল সকালে আসিস। তখনই তারানাথের ঘুম ভাঙে।
তারানাথ উঠে দেখে এসব সে স্বপ্ন দেখছিল। পরদিন সে আবার সেই পাগলির কাছে যায়। পাগলি তাকে দেখে আবার রেগে গিয়ে বলে, তুই আবার এসেছিস, আজকে তুই শেষ। তারানাথ তাকে বলে, তুমিই তো গত রাতে স্বপ্নে দেখা দিয়ে আমাকে এখানে আসতে বলেছিলে। এটা শুনে পাগলি তারানাথকে বসিয়ে বলে, তুই কি খেতে চাস বল, আমি এনে দেব। তারানাথও তার কাছে কিছু মিষ্টির আবদার করে। ওই পাগলি তখন শ্মশান থেকে কিছু খড়কুটো তুলে এনে তাকে খেতে দেয় আর বলে, তোর এত লোভ, এই লোভ থাকলে তোর কিচ্ছু হবে না। তারানাথ এতে রেগে গিয়ে বলে, তুমি আসলেই পাগলি, তুমি কোনো তান্ত্রিক নও, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই বলে তারানাথ সেখান থেকে চলে যায়। সেই রাতে ওই পাগলি আবার তারানাথের স্বপ্নে আসে। তারানাথ পাগলিকে শ্মশানে বসে মন্ত্র পড়তে দেখে। সেখানে একটা লাশ পড়ছিল। পাগলি সেখানে আপনজনদের কান্না শুনে উদ্দাম হাসতে থাকে আর তারানাথকে বলে, তোর উদ্দেশ্য সাধন করতে চাইলে আমাকে মেরে ফেল, আমার এই শরীর সাধনার জন্য নিখুঁত। তারানাথ বলে, এসব কি বলছো মা? পাগলি তখন বলে, তাহলে আমাকে ভোগ কর, ভোগ না করলে তো ত্যাগের সাধনা পূর্ণ হবে না। তারানাথ বলে, আমি এটা করতে পারবো না। তখনই হঠাৎ পাগলির শরীর একটা দেবী মূর্তিতে পরিণত হয়। এটা দেখে ভয় পেয়ে তারানাথ অজ্ঞান হয়ে যায়। তারানাথের জ্ঞান ফিরলে পাগলি বলে, 2 দিন পর অমাবস্যা, সেই দিন আসিস। পরদিন সকালে তারানাথ আবার পাগলির কাছে যায়। পাগলি তাকে দেখে বলে, তোকে দিয়ে তন্ত্র সাধনা হবে না, এতে সাহস দরকার। তারানাথ বলে, আমি সব পারবো, শুধু বলে দাও আমাকে কি করতে হবে। তখন পাগলি বলে, নদীর দক্ষিণ দিকে একটা লাশ পড়ে আছে, ওকে তুলে নিয়ে আয়। সাথে 2 পয়সার চাল ভাজা, 2 পয়সার মদ আর বাজার থেকে সাদা থান কিনে আন। তার কথা মতো রাতের বেলা তারানাথ নদীর ধারে পড়ে থাকা একটা মেয়ের লাশ তুলে আনে। এরপর ওই পাগলি তারানাথকে নদীতে ডুব দিয়ে শুদ্ধ হয়ে আসতে বলে। তারানাথও তার কথা মতো নদীতে ডুব দিয়ে এলে পাগলি তাকে বলে, এবার এই লাশের ওপর উঠে বসে ভোর রাত পর্যন্ত ধ্যান করতে হবে। তুই হয়তো অনেক ভয় পাবি, যারা তোর সামনে আসবে তোর সাধনা ভঙ্গ করতে, তাদের কিন্তু ইহজগতে কোনো অস্তিত্ব নেই, তারা সবাই প্রেত লোকের প্রাণী। একটু অসাবধান হলেই কিন্তু ওরা তোকে মেরে ফেলবে। আর ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো হাকিনী, ওদেরকে তুই বশ করতে পারলেই তুই সফল হবি। পাগলির কথা মতো তারানাথ ওই লাশের উপর উঠে বসে জপ করতে শুরু করে। কিছুক্ষণ পরেই তারানাথের সামনে দেবী সরসী আসে। সে তারানাথকে বলে, আমি মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাকে তোমার পছন্দ হয় না? তুমি মহাডামরির সাধনা কেন করছো? তারানাথ বলে, কোন সাধনা কেমন তা তো আমি জানি না। তখন সরসী বলে, তাহলে তুমি মহাডামরির সাধনা ছেড়ে দাও, ওই মন্ত্র আর জপ করার দরকার নেই। আমি যেহেতু তোমাকে দেখা দিয়েছি, তাই তোমার আর কিচ্ছু করার দরকার নেই। তুমি তো মহাডামরির ভৈরবী মূর্তি দেখোনি, ওই মূর্তি দেখলে তুমি ভয় পাবে। তারানাথ তাকে বলে, আমি শুনেছি অনেক কঠোর সাধনার পরেই আপনার দর্শন পাওয়া যায়, আপনি এত সহজেই আমাকে কেন দেখা দিলেন? সরসী বলে, তন্ত্রের দিব্য পথের নাম শুনেছ? পাষণ্ড দলনের জন্য আমরা ওই পথেই পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে সেই পথে সাড়া জেগেছে, তাই আমি ছুটে এসেছি। আমি কি তোমাকে লাথি দিয়েছি, পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, নাকি স্বপ্নে ডেকেছি, নাকি তন্ত্রের নিয়ম না বলে তোমাকে তন্ত্র সাধনা করতে বলেছি? তারানাথ তখন দেখে যে সে যে লাশের উপর বসে জপ করছিল, সে লাশটা অদ্ভুতভাবে হাসছে। তখনই সরসী হাসতে হাসতে মহাডামরির সেই ভয়ানক রূপ ধারণ করে, যার সামনে কোনো মানুষই টিকতে পারে না। তারানাথও আর টিকতে না পেরে ভয়ে তার আসন ছেড়ে পালিয়ে যেতে যেতে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে পাগলি এসে তাকে বলে, কিরে, তোর শখ মিটল? তখন তারানাথ বলে, আমি মা সরসীর দেখা পেয়েছি। পাগলি বলে, আর তা দেখে তুই মন্ত্র পড়া ছেড়ে দিলি? হাকিনীদের মায়া বুঝতে পারলি না? দেবী সরসীকে দেখতে পাও কি এতটাই সহজ? তারানাথ বলে, তবুও তো আমি মহাডামরির দেখা পেয়েছি, আমি এতেই খুশি। পাগলি তখন হেসে তারানাথকে বলে, ওরে, আমি তো তোকে ভেলকি দেখাচ্ছিলাম, তুই এটাও বুঝতে পারলি না? তুই তো সেই তখন থেকে আমার সামনেই বসে আছিস, এই দেখ। তখনই সকাল হয় আর তারানাথের ঘোর কাটে। তারানাথ নিজেকে পাগলির সামনেই দেখতে পায়। সে ওই পাগলিকে বলে, তুমি আমাকে ভয় দেখালে? পাগলি তাকে বলে, তন্ত্র সাধনা তোর জন্য নয়, তুই আর এখানে আসিস না, আর এলেও এখানে আমার দেখা পাবি না। 10 মহাবিদ্যার সাধনা এক জন্মে সম্ভব নয়, আমার পূর্বজন্ম সাধনায় কেটেছে, তবুও আমি তোকে কিছু শক্তি দিচ্ছি, তার সদ্ব্যবহার তুই এই জন্মে করতে পারবি না। এই বলে পাগলি তারানাথকে ধ্যান করে কিছু শক্তি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর আর তারানাথ সেই পাগলির দেখা পায়নি। সিন প্রেজেন্টে আসে। বিভূতিভূষণ এবার শশীকে গল্প বলতে বলে। শশী এবার তার গল্প বলতে শুরু করে। শশীধর বলে, ইন্দো চায়না ওয়ারের পর কিছু স্মাগলারের কাছে অনেক পাওয়ার এসেছিল। তাদের মধ্যে একজন ছিল নটবর দত্ত, সবাই তাকে বড়বাবু বলে ডাকত। সে চিতপুরে থাকতো আর সেখানেই নিজের বিজনেসের মাঝে স্মাগলিংও করত। তার 2 জন বিশেষ লোক ছিল, একজন ছিল রঘুবীর আর অন্যজন পূর্ণেন্দু। নটবর রঘুকে তার নিজের ছেলের মতোই ভালোবাসত, আর পূর্ণেন্দু ছিল তার তুরুপের তাস। পূর্ণেন্দু অনেক বুদ্ধিমান ছিল,
একদিন নটবর পূর্ণেন্দুকে ডেকে পাঠায়। পূর্ণেন্দু এলে নটবর তাকে জানায় যে রঘুবীর রহস্যজনকভাবে মারা গেছে। পূর্ণেন্দু নটবরকে জিজ্ঞেস করে রঘু কিভাবে মারা গেল। নটবর তাকে একটা বাড়ির ব্যাপারে বলে। বাড়িটার মধ্যে একটা কৃষ্ণ মূর্তি আছে, যার মধ্যে একটা মূল্যবান মণি লাগানো। রঘুবীরকে সেটাই চুরি করতে পাঠানো হয়েছিল, কিন্তু এই বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে রঘুবীরের লাশ পাওয়া গেছে। তার মৃত্যুটা অনেক রহস্যজনক। সে কিভাবে মারা গেছে সেটা নিয়ে নটবর অনেক ভাবছিল। নটবর পূর্ণেন্দুকে বলে, রঘুবীরের অসমাপ্ত কাজটা এখন তোকেই করতে হবে। অবশ্য তোকে আমি এমনি এমনি কাজটা দিচ্ছি না। ওই বাড়িতে একটা মেয়ে আছে যে একাধারে সুন্দরী, তরুণী আর বিধবা। তার নাম তিলোত্তমা। এটা আগে জানা থাকলে কাজটা রঘুকে না দিয়ে তোকেই দিতাম। তুই তো মেয়ে পটাতে একেবারে এক্সপার্ট। নটবর এরপর পূর্ণেন্দুকে বলে, ওই প্রাসাদে এক নাট মন্দির আছে, কিন্তু সেখানকার মূর্তিটা নকল। আসল মূর্তিটা তিলোত্তমার ঘরে, আর সেটার মধ্যেও একটা পদ্মরাগমণি আছে, যার বর্তমান বাজার মূল্য 60 লাখ টাকা। এটা আনার জন্যই রঘুকে আমি পাঠিয়েছিলাম। প্রাসাদের নাট মন্দিরে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় আরতি হয়। সেই সময় সেখানে অনেক বাইরের লোককেও ঢুকতে দেওয়া হয়। সেখানে একটা পুরোহিত আছে, তার নাম তারাশঙ্কর উপাধ্যায়। সে অনেক চালাক, তার থেকে কিন্তু সাবধানে থাকিস। এরপর ওই মূর্তি চুরি করার উদ্দেশ্যে পূর্ণেন্দু তিলোত্তমার প্রাসাদে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এর পরবর্তী বৃহস্পতিবারই সে তিলোত্তমার বাড়িতে আরতির সময় পৌঁছে যায়। সেখানে সে একদম অসহায় আর গরিবের ভান করে। সেখানে সে তিলোত্তমাকে দেখতে পায়। এরপর থেকে পূর্ণেন্দু প্রতিদিনই ওই মন্দিরের ঘাটে এসে বসে থাকতে শুরু করে। তিলোত্তমা এটা খেয়াল করে একদিন পূর্ণেন্দুকে আলাদা করে ডাকে। সেখানে ম্যানেজার পূর্ণেন্দুকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? প্রতিদিন এখানে এসে বসে থাকো কেন? পূর্ণেন্দু বলে, আমি শান্তি খুঁজছি। পূর্ণেন্দু তার নাম বললে ম্যানেজার বলে, তুমি তো ব্রাহ্মণ। পূর্ণেন্দু তখন বলে, আমি সমস্ত শ্লোকও জানি, আর আমার MA ডিগ্রিও আছে। তিলোত্তমা এসব শুনে অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনার এমন অবস্থা কেন? তখন পূর্ণেন্দু তার জীবনের গল্প বলতে শুরু করে। সে বলে, আমার মা ছোটবেলাতেই মারা গেছে। আমার বাবা অনেক নেশা করত। বাবা মারা যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই। আমি দাঁড়ে দাঁড়ে ধাক্কা খেতে থাকি। এরপর একদিন একজন ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়। সেই আমাকে সাহায্য করে। এই পর্যন্ত অবশ্য পূর্ণেন্দু তার জীবনের গল্পটা সত্যিই বলেছিল, কিন্তু এরপর সে কিছু মিথ্যে বলতে শুরু করে। সে নটরাজের নামে বানিয়ে মিথ্যে বলে যে নটরাজ তার ফ্যাক্টরিতে তাকে চাকরি দিয়েছে। সে অনেক ভালো মানুষ, কিন্তু আসলে নটরাজ তো তাকে দিয়ে সব অন্যায় কাজ করাতো। পূর্ণেন্দু বলে, আমি দিনে কাজ করতাম আর রাতে পড়াশোনা করতাম, কিন্তু আমার ভাগ্য আমাকে বেশি দিন করুণা করেনি। আমার সাথে কাজ করা কিছু লোক আমাকে একদম পছন্দ করতো না। এরপর একদিন ওরা আমাকে ফাঁসিয়ে কাজ থেকে বের করে দেয়। এরপর আমি 8 বছর জেলে ছিলাম, আর জেলে বসেই আমি আমার MA পড়াশোনা কমপ্লিট করি। আমি 15 দিন আগেই জেল থেকে বের হয়েছি। এরপর থেকে আমি শান্তি আর আশ্রয়ের খোঁজে কখনো মন্দির তো কখনো আশ্রমে ঘুরে বেড়াচ্ছি। এরপর পূর্ণেন্দু শ্লোক শোনাতে শুরু করে। পূর্ণেন্দুর মিথ্যে গল্প শুনে তিলোত্তমার মন তো প্রথমেই গলে গিয়েছিল, কিন্তু ম্যানেজারের পূর্ণেন্দুর ওপর একটু সন্দেহ হয়। তার মনে হচ্ছিল এখানে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। তাই ম্যানেজার তাকে বলে, এভাবে অচেনা কাউকে তো আমরা আশ্রয় দেই না। কিন্তু তিলোত্তমা পূর্ণেন্দুকে আশ্রয় দেয়, যার ফলে ফাইনালি পূর্ণেন্দুর প্রথম উদ্দেশ্য সফল হয়ে যায়। পূর্ণেন্দু তিলোত্তমাকে জানায় যে মন্দিরের পুরোহিতদের শ্লোক পড়ায় ভুল হয়। তিলোত্তমা ভাবে পূর্ণেন্দু যেহেতু এত ভালো শ্লোক জানে, তাহলে সেই হয়তো এই ভুলটা ধরতে পারবে। এজন্য সে পূর্ণেন্দুকে মন্দিরেই শ্লোক পাঠের কাজ দিয়ে দেয়। পূর্ণেন্দু এভাবেই একটু একটু করে তার প্ল্যানের দিকে এগোতে থাকে, আর তিলোত্তমাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। তিলোত্তমাও ধীরে ধীরে পূর্ণেন্দুর প্রতি দুর্বল হতে থাকে। পূর্ণেন্দুও সেটা বুঝতে পারছিল, কিন্তু তাকে তো তিলোত্তমার রুমে পৌঁছতে হবে। তিলোত্তমার ঘরটা ওপরে ছিল, আর ওপরে একটা লাইব্রেরিও ছিল, যেটা তিলোত্তমার বাবার লাইব্রেরি। তাই সে তিলোত্তমার সামনে বই নিয়ে এমন ভান করতে থাকে যেন তিলোত্তমা ভাবে পূর্ণেন্দু বই পড়তে ভীষণ ভালোবাসে। সে তিলোত্তমাকে বলে যে তার লাইব্রেরিটা সে দেখতে চায়, কিন্তু ম্যানেজার এতে আপত্তি করে বলে, ওখানে যাওয়া যাবে না, বাইরের লোকদের লাইব্রেরিতে যাওয়া মানা। তিলোত্তমা ম্যানেজারকে বলে যে সে নিজে গিয়ে পূর্ণেন্দুর জন্য সেখান থেকে বই নিয়ে আসবে। এরপর থেকে তিলোত্তমা নিজেই পূর্ণেন্দুর জন্য বই নিয়ে আসতো, কিন্তু এতে পূর্ণেন্দুর তো কোনো লাভ হয় না, কারণ সে তো ওপরে পৌঁছতে চাচ্ছিল। এজন্য সে তিলোত্তমার সামনে ভান করে যে সে এই সব বই পেয়ে খুশি না। পূর্ণেন্দু তিলোত্তমাকে বলে, আমি লাইব্রেরিতে গিয়ে সব বই দেখতে চাই, আমি পড়ার জন্য নিজে বই চয়েস করতে চাই। পূর্ণেন্দু তিলোত্তমাকে তার কথায় এমনভাবে ফাঁসায় যে তিলোত্তমা তার বাবার লাইব্রেরি সামলানোর দায়িত্বই তাকে দিয়ে দেয়। এতে পূর্ণেন্দু তার লক্ষ্যের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। পূর্ণেন্দু এরপর থেকে প্রতিদিন মাঝরাত পর্যন্ত লাইব্রেরিতে বসে বই পড়ার ভান করে, যাতে তিলোত্তমা আরও তার প্রতি দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে তো তিলোত্তমা তাকে ভালোই বেসে ফেলেছিল। এজন্য সে পূর্ণেন্দুর জন্যই প্রতিদিন লাইব্রেরিতে আসতো। কিন্তু তিলোত্তমা তো বিধবা, তার আবার এখানে প্রেমে পড়াটা মানায় না। কোথাও না কোথাও তার বিবেকে বাধা দিচ্ছিল।
যার কারণে সে পূর্ণেন্দুর কাছে গিয়েও নিজেকে দূরে সরিয়ে রাখে। এরপর একদিন ম্যানেজার কাজের সূত্রে শহর থেকে বাইরে যায়। পূর্ণেন্দু ভাবে যে এটাই সুযোগ, ওই মূর্তিটা তাকে এখনই চুরি করতে হবে। পূর্ণেন্দু তিলোত্তমাকে মারার জন্য রাতের বেলা ছুরি আর দড়ি প্রস্তুত করে সেগুলো তার হাঁটুর মধ্যে লুকিয়ে রাখে। এরপর সে গভীর রাতে লাইব্রেরিতে যায়। পূর্ণেন্দু জানে যে লাইব্রেরিতে ওই সময় তিলোত্তমা আসবে, তাই সে তিলোত্তমার আসারই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তিলোত্তমা সেখানে আসে। তিলোত্তমা পূর্ণেন্দুকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? পূর্ণেন্দু বলে, আমি এই বইটা এখানে রাখতে এসেছিলাম, কারণ আমি কাল এখান থেকে চলে যাচ্ছি। তিলোত্তমা এটা শুনে অনেক আপসেট হয়ে যায়। তিলোত্তমা তাকে এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞেস করলে পূর্ণেন্দু বলে, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। যে আমাকে এখানে আশ্রয় দিয়েছে আমি তাকে নিয়ে কুচিন্তা করেছি। যেহেতু তিলোত্তমারও তার প্রতি ইন্টারেস্ট ছিল, তাই সে ব্যাকুল হয়ে পূর্ণেন্দুকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি আমাকে সব খুলে বলো। পূর্ণেন্দু তার ফিলিংসের ব্যাপারে তিলোত্তমাকে জানালে তিলোত্তমা নিজেকে এবার আর ধরে রাখতে পারে না। সে পূর্ণেন্দুর অনেক কাছাকাছি চলে যায়। তখনই বিদ্যুৎ চমকায় আর তিলোত্তমা ভয়ে পূর্ণেন্দুকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজনেই অনেক ঘনিষ্ঠ হয়। এরপর পূর্ণেন্দু ফাইনালি তিলোত্তমাকে নিয়ে তার ঘরে প্রবেশ করে। তারা দুজনেই সেখানে উপস্থিত ছিল। ঠিক সেই মুহূর্তে সেখানে ছোট্ট একটা বাচ্চার আত্মা আসে। তাকে দেখে তিলোত্তমা বলে, শিখা, তুই আজ এখানে কেন এসেছিস? তোর বাবা আমাকে মারতে চেয়েছিল, তাই তুই তাকে মেরে ফেলেছিস। কিন্তু পূর্ণেন্দু তো ভালো মানুষ। শিখাকে দেখে পূর্ণেন্দু তিলোত্তমাকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? তিলোত্তমা বলে, ও আমার মেয়ে। তখন শিখা পূর্ণেন্দুকে ধাক্কা দিয়ে ফেলে তার পায়ে লুকিয়ে রাখা ওই ছুরিটা দেখিয়ে দেয়, যা দেখে তিলোত্তমা অনেক অবাক হয়ে যায়। সে বলে, বাকিদের মতো তুমিও আমাকে মারতে এসেছিলে? তিলোত্তমার কথাই আমরা বুঝতে পারি যে এর আগেও তিলোত্তমার ঘরে ওই মূর্তির লোভে অনেকে এসেছিল। তাদের সবারই উদ্দেশ্য ছিল তিলোত্তমাকে খুন করা, কিন্তু সবাই শিখার হাতে মারা পড়েছে। আর রঘুবীরও তাদের মধ্যেই একজন ছিল, যার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল। তিলোত্তমা তো পূর্ণেন্দুকে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু সে পূর্ণেন্দুর বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, যার কারণে তার পূর্ণেন্দুর প্রতি ঘৃণা হতে থাকে। তাই শিখা তিলোত্তমার সামনেই পূর্ণেন্দুকে মারলে তিলোত্তমা এতে কোনো রিয়্যাক্ট করে না। শিখা এক পর্যায়ে পূর্ণেন্দুকে প্রাসাদের ওপর থেকে ফেলে দেয়, যার ফলে পূর্ণেন্দু সেখানেই মারা যায়। এরপর সিন প্রেজেন্টে আসে। শশীর গল্পটাও এখানেই শেষ হয়। আর এখানেই একটা অদ্ভুত টুইস্টও সামনে আসে। শশীর গল্পে পূর্ণেন্দু চরিত্রের যে লোকটা ছিল সেটা ছিল শশী নিজেই। আর এখানে আমরা জানতে পারি যে শশীধর, বিভূতিভূষণ আর নীলকণ্ঠ তারা সবাই ছিল আত্মা। নীলকণ্ঠ সেই রাতে মনি ভেবে নিশির পেছন নিয়েছিল, সেই রাতেই তার মৃত্যু হয়েছিল। বিভূতিভূষণও সেই রাতে হাকিনের শিকারে পরিণত হয়েছিল। আর শশীও নিজের মনের লোভের কারণে শিখার হাতে খুন হয়েছিল। আর তারা এতক্ষণ যে গল্পগুলো বলছিল সেগুলো আসলে তাদের নিজেদের জীবনেরই গল্প। আর তাদের ওই গল্পর চরিত্রের নামগুলোই তাদের আসল নাম ছিল, অর্থাৎ শশীধর, বিভূতিভূষণ আর নীলকণ্ঠ ছিল নকল নাম। শশী তার কর্মের জন্য অনেক আফসোস করত, যার কারণে সে বিভূতিভূষণকে জিজ্ঞেস করে, পূর্ণেন্দুর মতো পাপীর কি মুক্তি পাওয়া সম্ভব? বিভূতিভূষণ জবাবে বলে, নিজের ভুল বুঝতে পেরে যদি নির্মল চিত্তে সব কথা বলা যায় তাহলে পরের জন্মের জন্য মুক্তি সম্ভব। সে পূর্ণেন্দু হোক কিংবা শশীধর কিংবা নীলকণ্ঠ হোক বা ফণীভূষণ, সবার ক্ষেত্রে নিয়ম একই থাকবে। এটা শুনে নীলকণ্ঠ বিভূতিভূষণকে বলে, আপনি তার মানে আমাদের পরিচয় শুরু থেকেই জানতেন? শশী নীলকণ্ঠকে বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আজকের আড্ডায় উনি ফণীভূষণ আর পূর্ণেন্দুকে ডেকেছেন। এরপর তারা তিনজনই গায়েব হয়ে যায়। আর তারপর আমরা বিভূতিভূষণ ওরফে তারানাথকে একটা ঘরে তার একটা ফটো ফ্রেমে দেখতে পাই, যেটাতে মালা ঝুলানো ছিল। ছবিটায় তারানাথকে অনেক বয়স্ক দেখাচ্ছিল। এখানে বোঝা যায় যে তারানাথের আবার পুনর্জন্ম হয়েছিল। আগের জন্ম ওই পাগলির কাছ থেকে পাওয়া কিছু শক্তি সে ওই জন্মে ব্যবহার করতে না পারলেও পরের জন্মে সেটা ব্যবহার করেছে। আর যতদিন সে বেঁচে ছিল ততদিন সে সাধনাই করে গেছে। কিন্তু সাধকদের তো মৃত্যু নেই, তাই তার অস্তিত্ব এখনো এখানে আছে। এই অদ্ভুত রহস্যটা ফাঁস হওয়ার মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে আমি যখন মুভিটা দেখা শুরু করেছিলাম তখন শেষের এমন টুইস্ট পাবো কখনো আন্দাজ করিনি। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।